আসসালামু আলাইকুম। একসমুদ্র প্রেম পর্ব ৩ লিখেছেন নুসরাত সুলতানা সৃজতি। সারাটা কলেজ পিউ রবিনকে তন্ন তন্ন করে খুঁজল। ক্লাসে পেল না, ফোনেও পেল না। গতকাল থেকে তার লাগাতার কলে সামান্যতম রেসপন্স ছেলেটা করেনি। সে যে শেষবার পালাতে বলল, তারপর আর কথা হয়নি। পিউ অস্থির চিন্তায়। ধূসর ওকে পেল কি না, ওর সাথে দেখা হলো কি না, কি বলল, এইসব জানার জন্য আকুপাকু করছে ভিতরে। যদি ওকে না পেয়ে থাকে, সত্যিটা ওর থেকে না শুনে থাকে, তবে সে যে মিথ্যে বলেছিল কিভাবে বুঝলো মানুষটা? পিউ সূচক শব্দ করল। রবিন হতচ্ছাড়াটা যে ইচ্ছে করে ফোন তুলছে না ও জানে। গাধাটা হয়তো ভাবছে ধূসর ভাই ওর ফোন থেকে কল দিচ্ছেন। টিফিনের সময় হাতের করিডোরের কোনায় থাকা তামিমের কাছে ছুটে গেল পিউ। রবিনের ঘনিষ্ঠ বন্ধু যখন, খোঁজ জানবে নিশ্চয়। পিউ সামনে গিয়ে দাঁড়ালো, স্তব্ধ ভঙ্গিতে বলল, রবিন কলেজে আসেনি। কেন রে তামিম, জানিস কিছু? আচমকা এইভাবে পিউ এসে দাঁড়ানোয় একটু ভ্যাবাচাকা খেলো ছেলেটা। ধাতস্থ হয়ে সন্দেহী চোখে চাইল। বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ওর খোঁজ করছিস যে? মিটিমিটি হেসে ভ্রু নাচানো তামিম। ইঙ্গিত বুঝতেই কপাল গোছায় পিউ। কষে এক ধমক ছুড়ে বলে, চুপ কর, আসিনি কেন তাই বল। তামিম কাঁধ উঁচু করল। আমি কি জানি, কাল বিকেল থেকেই তো লাপাতা। মাঠে ক্রিকেট টুর্নামেন্টের কথা ছিল, সেখানেও আসেনি। পিউ একটু চুপে থেকে বলল, মোবাইল এনেছিস? এনেছি, দে। তামিম পকেট হাতাতে হাতাতে বলল, রবিনকে ফোন করবি নাকি? পিউ কথাবার্তা এগোয় না। হাতে ফোন পেয়ে হস্তকল লাগায় রবিনের নাম্বারে। 2 বার রিং হতেই রিসিভ করল সে। হ্যাঁ বল, তামিম বলল। কোথায় তুই? অপ্রত্যাশিত মেয়েটির কণ্ঠে রবিন থমকালো খানিক। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে শুধালো, কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়? লুকোতে বলেছি বলে কি সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস? রবিন বলল। ও পিউ। পরপর উদ্বিগ্ন হলো কণ্ঠ ওর। লুকোবো না তো কী করবো? তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে নাকি? গতবার আমাদের এলাকায় এক ছেলেকে মেরে আধমরা করে দিয়েছে। ওই লোকের হাতে পড়ার ইচ্ছে আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি, বিশ্বাস কর কোনোদিন তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না। এখন তার খেসারত হিসাবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট কেঁপে হাসল। গত অর্ধেক মাস যাবৎ রবিন ছুকছুক করছিল তার পেছনে। তুই সম্বোধনটা চটজলদি পাল্টে দিচ্ছিস। তুমি? আর আজ? ধূসর ভাইয়ের ভয়ে জায়গার গরু জায়গায়। আছিস কোথায়? বর্গা এসেছি, নানা বাড়িতে। চোখ কপালে তুলল পিউ। কি? একটু আগেই আটকে রাখা হাসিটা প্রচণ্ড শব্দে বেরিয়ে এলো এবার। হাসতে হাসতেই বলল, এই সাহস নিয়ে তুই এসছিলি আমার সাথে প্রেম করতে? ভিতুর ডিম, থাক ওখানেই থাক, রাখছি। রবিন আর পাল্টা উত্তরের সুযোগ পেল না। পিউ লাইন কেটে ফোন বাড়িয়ে দিয়েই তামিম নেত্র শুরু করে বলল, তোদের মধ্যে কি চলছে বলতো? পিউ অনীহ কণ্ঠে বলল, তোর এই বন্ধু কি কিছু চলাচলের আদৌ যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্রেসিং কারো সাথে করবি। উফ, লাইক ধূসর ভাই, বুঝছিস? পিউ যাওয়ার দিক আহাম্মক বনে চেয়ে রইল তামিম। এই কথার মধ্যে ধূসর ভাই কোথাকে এলো। টিফিনের পর আরও 2টো ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। 2 মাস হচ্ছে এসেছেন এই কলেজে। হোয়াইট বোর্ডে গ্রামার কি টুকছেন তিনি, সহজ বিশ্লেষণে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। অথচ পিওর মনোযোগ ওই দিকে নেই। তার মস্তিষ্কের প্রত্যেকটা নিউরনে ছুটছে ধূসর ভাইয়ের নাম। মানুষটার হাসির, কথা বলা, তাকানোর ধরন, রাগে ফুলে ওঠা সেই সরু নাকের ডগা, আর কুঁচকে ফেলা ঘন ভুরো দুটো। হারাম হয়েছে ওর রাতের ঘুম, সঙ্গে কেড়ে নিয়েছে সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। বোর্ডে লেখা একটা লাইন ও খাতায় তুলল না পিউ। উল্টে সাদা পৃষ্ঠা অন্য মনস্কতায় ভরিয়ে ফেলল ধূসর ভাই লিখে। 3 বছর আগে এই দিনটা এখনও পরিষ্কার ভাবছে তার চোখে। স্পষ্ট মনে আছে ধূসরের সঙ্গে প্রথম সাক্ষাৎ। একবার উকি দিয়ে দেখেই মানুষটার প্রতি কাশ খেয়ে মেয়েটা
প্রথমবার শরীরে ছড়ায় বয়ঃসন্ধিকালীন অন্যরকম আলাদা অনুভূতি। এমন চমৎকার পরিপাটি একটা মানুষের সামনে এইরূপ সাদামাটাভাবে কিছুতেই যাবে না বলে এক ছুটে ঘরে এলো নিজের। তাড়াহুড়ো করে জামা পাল্টালো, ছুটি পাতা চুল খুলে দিল পিঠে, কপালে টিপ পড়ল, হাতে ডজনখানেক কাচের চুড়ি, চোখে কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক মেখে ফের ছুটল বসার ঘরে। ছোট্টখাট্ট মেয়েটা লম্বাটে ধূসরের পাশে ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র হবে ভেবে সুচাল পড়ল পায়ে। সারা ঘরে তখন আত্মীয় স্বজনের ভিড় ঘিরে রয়েছে ধূসরকে। দেশের বাইরে কেমন কাটলো, শুকিয়ে গেল কেন, খাওয়া দাওয়া করে না, এরকম হাজারটা প্রশ্নের মধ্যে জবা বেগমের হঠাৎ নজর পড়ল তার উপর। কী রে পিউ, কোথায় ছিলিস তুই? আয় এইদিকে আয়, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? পিউ ঢোক গেলে। ধূসর ঘাড় ঘুরিয়ে তাকায় তখন। এমনি বরফের ন্যায় জমে গেল সে। দৃষ্টি নয়, যেন সদর্পে ধারণ এক তরলের নিক্ষেপ করেছে ধূসর, যা এক কিশোরী মেয়ের বক্ষ পিঞ্জর এফোর ওফোর করে দেয় গতিতে। মিনা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? সেজমা ডাকল না, এদিকে আয়। পিউ ঘাড় দাঁড়িয়ে তবু পদযুগল যেন চলছে না আসলে। কিভাবে চলবে? এই যে ধূসর এইভাবে চেয়ে রয়েছে, ওই গভীর শান্ত চাহনি মারিয়ে সামনে আগানোর সাধ্য আছে কারো? পিউ টেনে হিচড়ে পা বাড়ালো। হিল পরার অভ্যাস একদমই ছিল না, নিজের এমন জুতোও নেই বলে পুষ্পটার পড়েছিল, যেটা বেশ ঢিলে হয় গোড়ালিতে। দু পা হাঁটতে গিয়ে জুতো কাট হলো, আর সে ধপাস করে পড়ে গেল ফ্লোরে। একঘর মানুষের মধ্যে ইজ্জতের দফারফা করতে সেইটুকুই ছিল যথেষ্ট। ঘরভর্তি মানুষ ভ্যাবা চাকা খেল। পরের দফায় হু হা করে হেসে উঠল এতে, আর পিউ রাগে দুঃখে অপমানে ঠোঁট কেঁপে সংবরহ করল কান্না। কোনো রকম দাঁড়িয়ে জুতো জোড়া হাতে তুলেই ফের ছুটল কামরায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল মেয়েটার, যার সামনে সুন্দর দেখানোর প্রয়াসে এত কিছু করলো, তার সামনেই কিনা আছাড় খেলো এমন। ছি! এই প্রথম আলাপ করে মুচকি হাসল পিউ। দিন যায় মাস যায় আর ভালোবাসা বাড়ে। এই ভালোবাসা কবে বুঝবেন ধূসর ভাই? হাসছো কেন তুমি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল পিউ। ধ্যান কাটল ধূসরের। শশব্যস্ত আশপাশ চেয়ে বুঝল পুরো ক্লাস তার দিকেই তাকিয়ে। কবিতা আনাম রেগে গেলেন। স্ট্যান্ড আপ! পিউ কাচুমাচু হয়ে দাঁড়ালো। তিনি এগিয়ে এলেন। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে? পিউ মাথা নিচু করে নাড়ল দুই পাশে। তাহলে হাসছিলে কেন? এমনি। কবিতা আনাম বেঞ্চ হতে হাতা তুলতেই কথা আটকে গেল পিউয়ের। এক হাতে চোয়াল ঝুলে পড়ল অমনি। গ্রামের স্থানে খাতা ভর্তি ধূসর ভাই লেখাটা দেখে কটমটো করে তাকালেন কবিতা। ভয় কুণ্ঠায় পিয়ের চিবুক ঠেকল গলায়। তিনি রোষ্ট কণ্ঠে বললেন, আউট! এক্ষুনি ক্লাসের বাইরে বেরিয়ে কান ধরে দাঁড়াও যাও। পিউ মুখ কালো করল। উপায়হীন গুটি গুটি পায়ে ক্লাসের বাইরে এলো। কবিতা আনাম ভিতর থেকে উঁচু কণ্ঠে বললেন, কান ধরো। ঝটপট কান হাত দিল পিউ। ক্লাস চলাকালীন সে একা করিডরে কান ধরে দাঁড়িয়ে, পুরো কলেজ দেখছে ওকে। কিন্তু পিউর এতেও খুব একটা ভাবান্তর হলো না। ভালোবাসার জন্য মানুষ কত কী করে, আর সে কি একটু কান ধরতে পারবে না? প্রায় আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে পিউ। পায়ের পাতায় ব্যথা করছে হালকা। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এ অসহায় চোখের কবিতা ম্যামের দিক চাইল। ভদ্র মহিলা, একবার দেখলেও ও না সেই দৃষ্টি। সম্পূর্ণ মনোযোগ ক্লাসে নিচ্ছেন তিনি। পিউ দীর্ঘশ্বাস ফেলল। এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কি কি করতে হবে কে জানে। আচমকা মাঠের কোণায় বাইকের শব্দ আসে। ওইভাবেই ঘাড় ঘুরিয়ে তাকায় পিউ। অসময়ে অপ্রত্যাশিতভাবে ধূসরকে এইখানে দেখে মেরুদণ্ড সোজা করে ফেলল সহসা। মানুষটা এই সময় এখানে কি করছেন? না, কার বাইক এটা? ওনার তো বাইক নেই, গাড়ি আছে। পিউ আস্তে ঘুরে গেল, পিঠ ফিরিয়ে দিল ওইদিকে। হাঁসফাঁস করে উঠল লজ্জায়। আজকের প্রথম ধূসরের এই অযাচিত উপস্থিতিটাই একটুও খুশি হতে পারল না। আসার আর সময় পেলেন না উনি। এই কান ধরা অবস্থায় ওকে দেখলে তো প্রেস্টিজ যা ছিল তাও শেষ। ধূসরের সাথে আরেকটি ছেলে আছে, মূলত বাইকে আরোহী সে। দুজন আশেপাশে না চেয়ে সোজা অধ্যক্ষের কক্ষে ঢুকে যায়। পিউ একবার নড়ে চড়ে দাঁড়ালো।
ধূসর বেরিয়ে আস্তে আস্তে একবার ম্যাম ডাকলেই হয়, তাহলে সে আর ওকে দেখতে পাবে না। বিধিবাম এমন কিছুই ঘটেনি। দেখতে দেখতে ধূসর বেরিয়ে আসে, সাথে অধ্যক্ষ। পিউ ভুলেও ফিরল না ওদিকে, বরং আরও গুটিসুটি মেরে দাঁড়ালো, মাথা নামিয়ে নিল বুকে। প্রার্থনা করলো ধূসর ভাই এবারেও ওকে না দেখুক। কিন্তু হলো না। কজোড়া পায়ের শব্দ কাছাকাছি টের পেয়ে আস্তে ধীরে চোখ তুলল পিউ। ধূসর সহ বাকিরা এদিকেই আসে, দেখে আমসত্ত্বের মতো চুপসে এলো মুখবিরল। অধ্যক্ষ তাকে এইভাবে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার পিউ, কান ধরে আছো কেন? পিউ চোরা নজরে একবার ধূসরের দিকে যায়। বরাবরের মতো শ্যামলা, ঘাম জমা কপালে ভাঁজ পড়েছে তার। অধ্যক্ষকে দেখে কবিতা আনাম এগিয়ে এলেন দরজায়। কিছু হয়েছে স্যার? মেয়েটা এইভাবে দাঁড়িয়ে কেন ম্যাম? কোনো সমস্যা? তিনি মুহূর্তে বিরক্ত হয়ে বললেন, পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার। আমি বোর্ডে যা লিখেছি নোট তো করেইনি, উল্টে হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। পিউর বুকটা হু হু করছে চিন্তায়, ভিতরে ভিতরে হতাশ লাগলো। হে আল্লাহ, স্যার বা ধূসর ভয় কেউ যেন প্রশ্ন না করেন আমি কি লিখেছি খাতায়। চাওয়াটুকু কবুল হলো এবার। কথাটা কেউই জিজ্ঞেস করল না। তবে অধ্যক্ষ কণ্ঠে আক্ষেপ ঢেলে বললেন, সে কি, এরকমটা তো তোমার থেকে আশা করা যায়নি পিউ। তোমার মতো বিলিয়ন স্টুডেন্ট যদি এই রকম হয় বিষয়টা হতাশজনক। পিউ চোখ নামিয়ে আস্তে করে বলল, সরি স্যার। ভদ্রলোক থেমে গেলেন না, পরপরই আউড়ে উঠলেন। পিউর সবথেকে অপছন্দের লাইন, তুমি ধূসরের বোন। ধূসরের রেজাল্টও বিলিয়ন ছিল, তোমারও উচিত সেভাবে আগানো। পিওর মেজাজ বিগড়ে গেল অমনি। মাথা নিচু রেখেই বিধ্ধিষ্টতায় ভুরু কুঁচকাল। ইচ্ছে হলো ওনার কানের কাছে গিয়ে চেঁচিয়ে বলতে, আমি ধূসরবাইয়ের বোন নই, বুঝেছেন আপনি? উনি একের পর এক উপদেশ দিচ্ছেন। শিকদার বাড়ির সকল ছেলে মেয়েদের এই কলেজ থেকেই পাশ করেছে বেরিয়েছে, একে ভালো কলেজ, আবার বাসার কাছেই। সে অর্থে ধূসর এই কলেজেই প্রাক্তন ছাত্র। পিউ মাথা নত করে দাঁড়িয়ে। অধ্যক্ষ বিরতি নিতেই ধূসরের কণ্ঠ কানে এলো, আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিক্ট হওয়ার দরকার। ক্লাসে মনোযোগ না দিয়ে শুধু কান ধরানোই নয়, প্রয়োজন পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখা উচিত। পিউ হা করে ওর দিকে চাইল। শত্রু তো তার ঘরেই। কি পাষাণ মানব! কোথায় এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষটার কষ্টে মরে যাবে তা না। আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন। কথাটায় ভদ্রলোক গদগদ হয়ে বললেন, আরে নিশ্চয় নিশ্চয়ই, তুমি নিজে এলে আমন্ত্রণ জানাতে আমি আসবো না? থ্যাংক ইউ। দুজন করমর্দন সারল। তারপর একটিবার পিছনে না চেয়ে লম্বা পায়ে প্রস্থান দিল ধূসর। পিউ আহত হলো আবারও। কি নির্দয় মানুষ! আর অভিমান হলো। ছোট্ট হৃদয় ভাসমান হলো দুঃখের সাগরে। ভেঙচি কাটল কয়েকবার। কবিতা আনাম পিউকে ক্লাসে যেতে বললেন। অমনোযোগিতার হুঁশিয়ারি দিলেন। পিউ হাসি হাসি মুখ করে বেঞ্চে এসে বসে। আনহা কানের কাছে এগিয়ে এলো তখন। ম্যামের চোখ এড়িয়ে ফিসফিস করে বলল, হাসছিস কেন পিউ? এভাবে কান ধরে দাঁড়িয়ে ছিলি, তোর লজ্জা করছে না? পিউ অবাক হয়ে বলল, নিজের কানই তো ধরেছি, লজ্জা করবে কেন? আনহা স্তব্ধ খেয়ে যায়, চেয়ে থাকে বোকার মতো। কলেজের কোচিং সব ছেড়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয় পিওর। শীতের সময়, বেলাও বেশ ছোট। সাফিদ ফেরে 7টার পর। আজকেও তাই। এসেই ব্যাগ নামিয়ে রেখে ধপ করে বসে পড়ল সোফায়। যার অন্য মাথায় বসে পিউ। তার চোখ মন দুটোই টেলিভিশনে, মুখভঙ্গি সিরিয়াস মনোযোগী। তখনই সাদিব মাথায় টোকা দিয়ে বলল, সারাক্ষণ টিভি দেখিস, এক গ্লাস পানি নিয়ে আয় যা। বিঘ্ন পেয়ে বিরক্ত হলো পিউ। ভুরু কোঁচকে ফেললেও সাদিফের কান্ত সাদাটে মুখ দেখে মায়া হলো। উঠে গেল বিরক্তহীন, গ্লাস এনে বাড়িয়ে দিল ওর দিকে। নেওয়ার সময় সাদিব তাকালো, সাথে হাসলো চমৎকার করে। জবাবে পিউ মৃদু হাসে, আবার এসে বসলো পূর্বস্থানে। সাদিবকে পানি দেওয়ার কাজটা নতুন নয় ওর। ঠিক 7টায় তার প্রিয় সিরিয়াল শুরু হয়। পিউ হা করে থাকে টিভির দিক। সাদিব ফিরে আসে ছড়ে, যা পানি নিয়ে আয়। তাতে আশেপাশে লোক থাকুক বা না থাকুক, হক সে চোখের সামনে বা রুমে, সেখানে থাকলেও ওর নাম ধরে সাদিব ডেকে আনবে। তারপর সুন্দর করে হেসে বলবে, এক গ্লাস পানি।
পিউ দীর্ঘশ্বাস ফেলে প্রতিবার একই কাজ যদি ধূসর ও তাকে দিয়ে করাতো, কিন্তু না, সে তো ভুল করেও চেয়েও দেখে না ওকে, পাশে আছে কি না নেই সে মানুষ খেয়ালই করবে না। সে ডেকে এনে পানি চাইবে কেন? সাদিপ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সবে সবে চাকরি নিয়েছে একটা নামি দামি কোম্পানিতে। অল্প সময়ে সামান্য কর্মচারী থেকে পদোন্নতি পেয়েছে ম্যানেজারের পোস্টে, আর এতেই সে এসে উঠল পরিবারের চোখের মণি। যদিও ছোট থেকেই সে বাধ্যগত সন্তান, কখনো বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ড নেই। প্রথম দিকে অবশ্য ব্যবসায় বসার চাপটা তাকেও দেওয়া হয়েছিল, কিন্তু নিজের চেষ্টায় তার এই উন্নতি দেখে কেউ আর বিশেষ রাগ করেনি। আর যাই হোক, ধূসরের মতো এত আর বকে যাচ্ছে না। ধূসরের চেয়ে সাদিপ বেশ কয়েক বছরের ছোট। পিঠাপিঠি বলে মিলো প্রোগ্রারও। বাড়িতে দুই ছেলেকে নিয়ে এমন দুই ধরনের মাতামাতিটা তাদের সম্পর্কে কিছু বিশেষ প্রভাব ফেলে না। মানুষ হিসাবে সাদিপ শান্ত, ধীর স্থির, হাসিমুখ। উল্টো দিকে ধূসর বাউন্ডুলে, বেপরোয়া, অশান্ত, গোছের। আর এই নিয়েই বাড়ির কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ সিকদারের। তারপর পরিবারের বড় ছেলে ধূসর, জ্যোতিগোষ্ঠী ছেলে মেয়েদের ভিতরে সব থেকে ব্রিলিয়েন্ট বয়, যার প্রত্যেকটা শিরায় ব্যবসা সামলানোর মতো বিচক্ষণতা, বুদ্ধি রয়েছে। এরকম একটা যত্ন বিপথে যাচ্ছে ক্রমশ। আমজাদ মেনেই নিতে পারছেন না। হাজারবার বারণ করলেও ধূসর মাথা দোলায়, সায় দেয় ক্ষণিকের, কিন্তু আদতেও রাজনীতি ছাড়া নাম নেয়নি কোনোদিন। আমজাদ বুঝে গিয়েছেন ওকে আর ফেরানো যাবে না। সাদিপকে নিয়ে চাপ, চাচাদের যেমন গদগদ ভাব, ধূসরকে নিয়ে এই অবস্থা। গৃহিণীদের মিনা বেগম এক প্রকার অন্ধ তার প্রতি। বাইরের লোক, বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলেটা আসলে কার। রুবাইদার নাকি মিনার। ধূসর নিজেও মিনার ন্যাওটা। খাবার চেয়ে শুরু করে যে কোনো কিছু, মাকে কম, বড় মাকে হাঁক জোড়েও। বাড়ির প্রত্যেকটা মানুষকেই সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। অথচ ওই তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য সর্বক্ষণ মরিয়া। পিউর ভাবনার মধ্যেই সাদিপ চটপটে ভঙ্গিতে গ্লাস ফাঁকা করলো, ওর দিকে এগিয়ে দিল ফের। পিউ বলল, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিপ ভাই। সাদিপ ভ্রু কুঁচকে বলল, কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করি। একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদিপ কেমন করে হাসলো, কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো রুমে যাবে বলে। এক পা বাইরে ফেরত এলো আবার, পিউয়ের দিকে চাইলো, কণ্ঠ খাতে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ, আর একটু বড় হ, তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল দিকে দাঁড়িয়ে রইল অমন। 18তে পা দেবে সামনে, আর কত বড় হবে ও। ধূসরকে সকলের নাস্তার টেবিলে ছাড়া পাওয়া যায় না। ওর খুব কম খেতে বসে সবার সাথে। দুপুরের বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে, রাতে ফেরে খাওয়া দাওয়ার পর। অবশ্য এই রুটিন বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়ের নির্বাচন সামনে। সে নিজেই ধূসরের নিতরন্ত খাটাখাটনি, ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদিপ ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর এদিকেও বাড়িতে থাকে না। এর কারণ বাপচাচাদের সামনে না থাকার চেষ্টা। পড়লেই তাদের প্রশ্ন, এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে এবার, এইসব ছাড়ো। বাক্যগুলো সবথেকে বেশি বলেন আমজাদ সিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক তিনি চান না। কিন্তু ধূসর প্রতিবার আলগোছে প্রশ্নগুলো এড়িয়ে যায় না, না সঠিক সুরাহা দেয়, না তার তর্কে। এইসব বাড়ির বহু পুরনো কাসুন্দি, যার নাড়াচাড়ার প্রত্যেকটা সদস্য এখন বিরক্ত, হতাশ। আর তাই ধূসর খেতে বসে তর্করা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবাই খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, আর না ওদের প্রশ্নের। পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসলো, বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। সাদিপ অপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে, পিউ কিছুতেই দিল না। না মানে না। মিনা ধমকালেন, পুষ্প চোখ পাকালো, কিন্তু পিউ অটল স্থির তার সিদ্ধান্তে। ধূসরের পাশে বসে খাবার অল্প সময় একটি অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজকেও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদিপ দুম করে বসে পড়ল সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ আক্ষেপ ওর উপর।
এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্প। তুই কি এতক্ষণ সাদীপ ভাইয়ের জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গিয়েও খেয়াল করলো সাদীপ ওর দিকে চেয়ে মুখের উপরে না শুনে যদি কষ্ট পান। তাই দুপাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেগে উপরের নিচে দোলালো সে। বোঝালো হ্যাঁ। সাদীপ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়। অথচ খুশির প্রকোপে পিওর থমথমে মুখটা দেখতেও পেল না। মিনা বেগম পরোটা সেঁকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে ছিঁড়লেন। পাশের চেয়ারে 2 পা উঠিয়ে বসে বিরক্ত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে। বয়স মাত্র 6 হলেও পাকামোতে এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়ালেন, বসলেন না। এই রকম কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হওয়ায় কাঁধে দায়িত্বের চওড়া চাপ। এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন স্বেচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসায়। কাজ ব্যতীত দুদণ্ড বসতে পারেন না তিনি। তিনি পুরনো টেবিলে একবার চোখ বুলিয়ে বললেন, এ কি ধূসর এখনো আসেনি? রান্নাঘর থেকে রুবাইদা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমোচ্ছে মনে হয়। মিনা পুষ্পকে বললেন, এই যে তো ওকে তোল গিয়ে, এত বেলা হলো, খাবে না ছেলেটা? পিউ চলি যেতে চাইল, ফটাফট বলল, আপু থাক আমি যাচ্ছি। কারো কোনো উত্তরে আগেই ছুট লাগালো সে। দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলেন, আস্তে আস্তে পড়ে যাবি। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকলে উত্তেজিত হস্তখানার ধাক্কায় চাপানো দরবারি খুলে দিল এসে। পিউ ভয় পেল, বিছানার দিকে তাকালো। না, ধূসর এখনো নিদ্রায়। মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলছে সে। যাক, আওয়াজে ঘুমটা ভাঙেনি। ধূসর উপর হয়ে শুয়ে আছে, নিঃশ্বাসের শব্দ জোরালো, কোমর অবধি টানা কম্বলে। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যায়, বিছানায় ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস কি দারুণ দেখতে উনি। আচ্ছা, কেন সাফিদ ভাইয়াকে সুন্দর বলে সবাই? তারা কি ওর চোখ দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সবথেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সন্তর্পণে হাত এগোলো, এলোমেলো করে দিল ধূসরের মাথার চুল। মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলো, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়ে উঠল, চোখ মেলল না। উপর থেকে সোজা হয়ে শুলো আবার। তন্দ্রাচ্ছন্ন ভগ্ন স্বর জানায় পড়ে। পিউ মুচকি হাসল, অভিনিবিষ্টের ন্যায় চেয়ে থাকে, বলল, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এইভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্যে চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দিব আপনাকে। পৃথিবীতে যত ধরনের মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে রাখবো। ওগো শুনছো, তোমার চা এনেছি, উঠবে না? ঘুমে জুবুথুবু ধূসরের জবাব এলো না। এত গভীর ঘুম দেখে পিওর মাথায় দুষ্টুমি ভর করে। চোখ টিপে আরেকটু এগিয়ে বসল ও। তর্জনী তুলে কপালে ছোঁয়ালো ধূসরের। নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামানোর মধ্যে আচমকা আঙুলটা খপ করে চেপে ধরল ধূসর। পিউ চমকে আতঙ্কে চাইল ওই দিক। ধূসর চোখ মেলেছে দুর্বদ্ধ চাউনি এদিকে। পিউ ঢোক গিল, বিড়বিড় করল, পিউ রে, এবার তুই গেলি।